আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে, তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড। শিক্ষার যে ভয়ঙ্কর রকম এখন বাণিজ্যিকীকরণ ঘটেছে, জাফরুল্লাহ ভাই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নিজেকে যুক্ত করেছেন এবং ওইখানে ছাত্ররা যাতে শিক্ষা লোন নিয়ে পড়তে পারে, বাংলাদেশে এটা তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কতটা কার্যকরী আছে সেটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা সম্ভব। জাফরুল্লাহ চৌধুরী সার্বক্ষণিকভাবে একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি একদিকে যেমন ফিল্ড হাসপাতাল করেছেন, আবার বাংকারের যুদ্ধ করেছেন। চিকিৎসা দেওয়া এবং যুদ্ধ করা, দুই কাজ একসাথে করার এক বিরাট গৌরব তার ছিল। আমি আমার জীবনের সামান্য অংশ জাফরুল্লাহ ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি, সেটাও জাফরুল্লাহ ভাইয়ের জীবনের শেষ দিকটা। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরো বেশি সময় তার সাথে কাজ করতে পারবে, কিন্তু বলা চলে যে 4 বছর কিংবা আরো ঘনিষ্ঠভাবে 3 বছর আমি তার সাথে কাজ করেছি। ওই 3 বছর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন, না হয় বোধহয় কোনো বাংকারে আছেন। সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে তিনি প্রতিটি মুহূর্ত কাটান, যার ফলে 2 ঘন্টার নোটিসে ঢাকার বাইরে যেতে হবে এটা উনি কার্যকর করাতে পারেন। সেই উত্তেজনা, সেই অনুপ্রেরণা উনি ছড়াতে পারেন। জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু বাংলাদেশের সবগুলো ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনায় তিনি দাঁড়াতেন। বাংলাদেশে জাফরুল্লাহ চৌধুরী ওই অর্থে যাদেরকে বুদ্ধিজীবী বলে, সেইভাবে বুদ্ধিজীবী আকারে উনি নিজের পরিচয় দাঁড় করান। কিন্তু বুদ্ধিজীবীটা কাকে বলে? একটা সমাজে যাদেরকে আমরা সিভিল সমাজ বলি, সেটা কাকে বলে? উনি রাজনৈতিক নেতা হতে চান, এমনকি ক্ষমতায়ও যেতে চান। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন, তার মন্ত্রিসভায় তাকে মন্ত্রী হতে বলেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মন্ত্রী হতে বলেছিলেন। জেনারেল এরশাদ তাকে মন্ত্রী হতে বলেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছেন। উনি ওনার কাজের জায়গা জানতেন। কিন্তু এই যে নিজের কাজের পরিসরে, যাকে আমরা সিভিল সমাজ বলি, সেই জায়গায় থেকেই এই যে বুদ্ধিজীবিতা, এই যে সমাজের প্রয়োজনে নিজে দাঁড়ানো, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, এইটা তিনি প্রতিদিন আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে, তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড, ওই আত্মমর্যাদাবোধ এবং ওই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস, সেইটা দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা আমাদের দেখানো সামনে আমরা যে পথে হাঁটতে পারি এবং যে পথে হাঁটলে বাংলাদেশটা হয়তো রক্ষা পাবে। জাফরুল্লাহ ভাইয়ের দৃষ্টিকোণ ছিল গণমানুষের পক্ষে থাকো। নিজেকে তিনি অন্যের মধ্যে প্রকাশিত দেখেছেন, যার ফলে কি ব্যক্তিগত সম্পত্তি এবং কি যে কোনো ধরনের কাজ, সেইটা অন্যের মধ্যে সমষ্টির স্বার্থে এবং সর্বোপরি গণমানুষের স্বার্থে, শ্রেণী কখনো তিনি ভুলতেন না। এবং সেই কারণে তার দৃষ্টিকোণটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাতে গণমানুষের স্বার্থটা থাকে। উনি চেয়েছিলেন গণমানুষের দল গড়ে উঠুক, হতাশ হয়েছেন, কিন্তু আবার শেষ পর্যন্ত আমাদের মতো কিংবা আমাদের চাইতেও অনেক তরুণতর, নূর রাশেদরা যখন রাজনীতি করতে আসে, বা তার চাইতেও তরুণতররা আসে,
তাদেরকে উনি খুঁজে বেরিয়েছেন, তাদের সাথে দাঁড়াতে চেষ্টা করেছেন যে কোথায় সম্ভাবনা আছে, কোথায় আবার তরুণরা নতুন করে দাঁড়াবে, নতুন একটা স্বপ্ন সামনে রাখবে, সেই দল আবারও গড়ে উঠবে। একদিনের জন্য হতাশ হতে দেখিনি যে দলটা আবার দাঁড়াবে, কিন্তু তার মানে এই নয় যে তিনি ওখানে আবার পড়েছিলেন। এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি না আসে, এইরকম একদলীয় ফ্যাসিস্ট ব্যবস্থা যারা নিজেদের গদি রক্ষা, জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি কায়েম করেছে, তাদের হাত থেকে যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে। এবং সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন, এমনকি আওয়ামী লীগের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার, এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার, যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারব। এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোনো রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে, বিশেষত এই ফ্যাসিস্ট কালে 2014 সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না, চেষ্টা করেছেন। কিন্তু ওর মধ্যেও কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠতে পারে, কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে ক্ষমতার ভারসাম্য আসবে না, আর তা না হলে জবাবদিহিতা আসবে না, গণমানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। প্রত্যেকটি প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য ভুলেননি। কর্মসূচিগুলোতে ওই সুচারুভাবে ওই জায়গাটাকে খেয়াল রাখা। আজকের দিনে তরুণরা যদি সমাজ পরিবর্তন নিয়ে সামান্য ভাবনা ভাবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক ক্ষমতার তুমুল দ্বন্দ্বের মধ্যেও নিজের গণমানুষের স্বার্থ এবং তার সেটাকে রূপায়ণ করার যে কর্মসূচিটা, সেটা যে কখনো ভোলেন নাই, সেই শিক্ষাটা আমি মনে করি আমি যতদিন রাজনৈতিক কাজ করব সেটা আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা। গণস্বাস্থ্য কেন্দ্র তিনি গড়ে তুলেছেন, মনে হবে এটা স্বাস্থ্যের কাজ, কিন্তু ওইখানেও তিনি মুক্তিযোদ্ধা। ওইখানেও তিনি কেবল একটা প্রতিষ্ঠান গড়ছেন তা না, পুরো রাষ্ট্র কিংবা তার যে নীতি সেইটা বদলানোটা তিনি জরুরি মনে করেছেন। ফলে তিনি আসলে দৃষ্টান্ত তৈরি করতেন, যাতে করে ব্যবহারিক দিক থেকে তার সমাধান করে বলা যায় যে এটা রাষ্ট্রীয় নীতি হওয়া সম্ভব। এই যে শিক্ষার্থীরা বাংলাদেশে শিক্ষার যে ভয়ঙ্কর রকম এখন বাণিজ্যিকীকরণ ঘটেছে, জাফরুল্লাহ ভাই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নিজেকে যুক্ত করেছেন এবং ওইখানে ছাত্ররা যাতে শিক্ষা লোন নিয়ে পড়তে পারে, বাংলাদেশে এটা তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কতটা কার্যকরী আছে সেটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা সম্ভব। আমি এরকম অসংখ্য ক্ষেত্র দেখব যে কাজগুলোতে মনে হবে তিনি বোধহয় একজন মানুষকে উপকার করছেন।